পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 10। আসমানি নয়ন রান্নাঘরে ছিল বিধায় এতক্ষণ অরুণের চিৎকার শুনতে পায়নি। রান্নাঘর থেকে বেরোতেই অরুণের ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনে তিনি সেদিকে এগোয়। এর মধ্যে কলিং বেল বেজে উঠলে তিনি এগিয়ে এসে দরজা খুলে দেয়। নিয়াজকে দেখে মৃদু হেসে বলে, ভেতরে এসো বাবা। নিয়াজকে তিনি নিজেই আসতে বলেছিলেন। কলে কথা হয়েছিল নিয়াজের সঙ্গে। এরপর সন্ধ্যার সাথে ভালোভাবে কথা বলার জন্য নিয়াজকে বাড়িতে আসতে বলেছে। নিয়াজ ভেতরে প্রবেশ করলে তিনি দরজা আটকে দেয়। নিয়াজ অরুণের চেঁচামেচি শুনে বলে, কিছু কি হয়েছে আন্টি? আসমানি নয়ন অরুণের ঘরের দিকে যেতে যেতে বলে, কি যে বাবা, দেখি কি হয়েছে, তুমি বসো। তখনই আকাশের রাগান্বিত স্বর ভেসে আসে। নিয়াজ বুঝলো আকাশ আর অরুণের মাঝেই কিছু হয়েছে, তাই সে না বসে আসমানি নয়নের পিছু পিছু যায়। ঘরের ভেতর এসে আকাশ, অরুণ আর সন্ধ্যাকে এভাবে ত্রিভুজ আকারে দেখে নিয়াজ আর আসমানি নয়ন অবাক হয়। অরুণ তার প্যান্ট ধরে টানছে আর সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটাচ্ছে। আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আকাশ কি করছো? ওদের এভাবে ধরে রেখেছো কেন? আকাশ মায়ের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ওরা উল্টাপাল্টা কাজ করছিল, তুমি চুপ করো মা। সন্ধ্যার রাগ হয়, তারা উল্টাপাল্টা কাজ করছিল মানে কি? সন্ধ্যা উপায় না পেয়ে ডান হাত উঠিয়ে আকাশের মুখ খামচে দেয়। আকাশ চোখ মুখ কুঁচকে নেয়, তার দু হাত ঢিলে হয়ে যায়। সুযোগ পেয়ে সন্ধ্যা দ্রুত আকাশের থেকে সরে আসমানি নয়নের পাশে গিয়ে দাঁড়ায়। অরুণ তার প্যান্ট টেনে ধরে উল্টো দিকে ভর দিয়ে রেখেছিল ছাড়া পাবার আশায়। ওইদিকে আকাশও একই সাথে অরুণের প্যান্ট উল্টো দিক থেকে ধরে রেখেছিল। হঠাৎ আকাশের হাত আলগা হয়ে যাওয়ায় অরুণ চটকে গিয়ে বিছানা থেকে একদম মেঝেতে গিয়ে ধপাস করে পড়ে যায়। শব্দ পেয়ে সকলে তাকায়। অরুণের অবস্থা দেখে নিয়াজ শব্দ করে হেসে দেয়। সন্ধ্যা নিজেও হাসে। আসমানি নয়নের হাসি পেলেও তিনি হাসি আটকালেন। অরুণ নিয়াজের দিকে কাঁদো কাঁদো মুখে চেয়ে বলে, নিয়াজ শালা তুই কোন সুখে হাসছস? হ্যাঁ? নিয়াজ কোনো রকমে হাসি আটকায়, বা হাত উঁচিয়ে বলে, সরি, তোমার সিচুয়েশনটা অনেক হাস্যকর ছিল, সরি। হ্যাঁ। নিয়াজের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বা দিকে ফিরে নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছে নিয়াজ ভাইয়া? নিয়াজ উত্তর করে, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার খোঁজ নিতেই আসলাম, ইম্পর্ট্যান্ট কথা আছে তোমার সাথে। সন্ধ্যা ছোট করে বলে, সে ভালো আছে। জিজ্ঞেস করে, কি কথা ভাইয়া? নিয়াজ আর চোখে আকাশের দিকে একবার তাকায়, যে সন্ধ্যার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে চেয়ে আছে। নিয়াজ মনে মনে হাসলো, অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, বাইরে এসো, বসে কথা বলি। সন্ধ্যা মাথা নেড়ে এগোয়। আসমানি নয়নও সম্মতি দেয়। তিনি তো জানেনি নিয়াজ সন্ধ্যার সাথে কথা বলতেই এসেছে। সে সবাইকে খাওয়ার জন্য যেতে বলে আগে আগে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নয়নের পিছু পিছু সন্ধ্যা এগোয়, তার পিছু নিয়াজ। আকাশ রাগে ফোঁস করতে করতে সন্ধ্যাকে ধরতে এগোয়। তখনই নিয়াজ উল্টো ফিরে আকাশকে এভাবে এগোতে দেখে দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে বলে, আকাশ কি হয়েছে? আওয়াজ পেয়ে সন্ধ্যাও পিছু ফিরে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁত কিরমির করে বলে, এই বেয়াদব মেয়ের ক্যারেক্টার চাপকে ভালো করব আমি। কথাটা বলে আকাশ নিয়াজকে ধাক্কা দিয়ে সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা রাগান্বিত আকাশকে দেখে গুটিয়ে যায়। সে কি করেছে ঠিক বুঝতে পারছে না। আকাশের ধাক্কা খেয়ে নিয়াজ বাঁ দিকে দুপা সরে যায়। নিজেকে সামলে বলে, সন্ধ্যা তোমার কেউ না আকাশ, তাই ওর ক্যারেক্টার একেবারে লুজ হলেও তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না, রাইট? নিয়াজের কথায় আকাশের পা থেমে যায় একদম সন্ধ্যার মুখোমুখি এসে। যা বলার জন্য মুখ খুলতে নিয়েছিল সে কথাগুলো গিলে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে সন্ধ্যার দিকে চেয়ে শক্ত গলায় বলে, রাইট, আই হ্যাভ নো প্রবলেম, বাট এই বাড়িতে থাকতে ক্যারেক্টার ভালো রাখতে হবে, আদারওয়াইজ একদম জবাই করে ফেলবো। কথাটা বলে বা হাতে সন্ধ্যার কাঁধ ধরে সন্ধ্যাকে একটা ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। সন্ধ্যা পড়তে পড়তে দরজা ধরে নিজেকে সামলে নেয়। অবাক হয়ে দেখে আকাশের প্রস্থান। আকাশ কি তার ক্যারেক্টার খারাপ বোঝালো? সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। এটাও দেখার বাকি ছিল। তবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়, ডাকে, সন্ধ্যা। সন্ধ্যা দ্রুত নিজেকে সামলে ধরা গলায় বলে, জি ভাইয়া। নিয়াজ মৃদু স্বরে বলে, তোমার তো খুশি হওয়া উচিত। আকাশ তোমার ক্যারেক্টার খারাপ মিন করলেও ও তোমার পাশে কোনো ছেলেকে টলারেট করতে পারছে না। আমাদের সাথে ঘটা ঘটনাগুলো ওর মনে নেই বলে এরকম রিয়াকশন দিচ্ছে, বুঝতে পেরেছ? সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে, কিন্তু আকাশ ডিরেক্টলি তাকে ক্যারেক্টারলেস বলে গেল। এতেই সন্ধ্যার ছোট মন ব্যথায় ভরে ওঠে। নিয়াজ আবারও বলে, তোমাকে কিছু সমাধান দিতে এসেছি,
চলো বসে কথা বলি। সন্ধ্যা সম্মতি দিয়ে এগোতে নিলেই পিছন থেকে অরুণ বলে, কি প্ল্যান করেছো তোমরা? আমিও শুনতে চাই। নিয়াজ এগিয়ে এসে অরুণের বেডের উপর বসলো। অরুণও কমফোর্টের ভেতর ভালোভাবে বসলো। সন্ধ্যা একটি চেয়ার টেনে বসে নিয়াজ গলা ঝেড়ে বলে, একটি মানুষের স্মৃতি নষ্ট হয়ে গেলেও সে আগের কাউকেই ভালোবাসে। সে অনুভূতি কখনো মরে যায় না, বরং একদম আগের ন্যায় সতেজ থাকে। শুধু সে ধরতে পারে না। ভালোবাসা হৃদয় দ্বারা অনুভব করলেও এর চালিত হয় মস্তিষ্ক দ্বারা। স্মৃতি ধোঁয়াশা হয়ে গেলেও আগের ঘটা প্রতিটি ঘটনা মস্তিষ্কে গেঁথে থাকে। তুমি বুঝতে পারছো আমার কথা? সন্ধ্যা ঢোক গিলে বলে, উনি আমাকে এখনো ভালোবাসেন ভাইয়া? সন্ধ্যার কথায় নিয়াজ আর অরুণ দুজনে একটু হাসলো। যদি ভালো নাই বাসত, তবে সেই আগের আকাশ হয়েও সে শুধু কয়েকটা থাপ্পড়ের বিনিময়ে সন্ধ্যার এত পাগলামি সহ্য করে যেত। কবেই সন্ধ্যার স্থান মাটির তলায় হতো। কত মেয়ে মরেছে এই আকাশের হাতে। নিয়াজ সেসব দিকে গেল না। বলে, আকাশ তোমাকে যেভাবে দেখতে পছন্দ করত, তুমি যেভাবে কথা বললে ও অনেক প্রভাবিত হতো, এসব কিছু আকাশের সামনে একটু পুনরাবৃত্তি করলে আকাশের কিছুটা উন্নতি হতে পারে। বুঝেছ? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে বুঝেছে। বলে, তাহলে ওনার সব মনে পড়বে ভাইয়া? নিয়াজ বলে, সঠিক বলতে পারছি না। হতে পারে, আবার উল্টো রিয়েকশনও হতে পারে। বাট তোমার চেষ্টা করতে হবে। আকাশ গত 4 মাস কাউকেই মনে করতে পারেনি। তবে জেডিকে সামনে থেকে দেখে মাঝে মাঝে চিনত, আবার কখনো চিনত না। এরপর ধীরে ধীরে সব মনে পড়েছে। এরকম তোমার ক্ষেত্রেও হতে পারে। সন্ধ্যা মন দিয়ে শুনল নিয়াজের কথা। নাক ডাকার শব্দ পেয়ে সন্ধ্যা সামনে তাকায়। নিয়াজও বাঁদিকে ফিরলে দেখল অরুণ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে নাক ডাকছে। নিয়াজ আর সন্ধ্যা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেলল। সন্ধ্যা চেয়ার থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, খেতে আসুন ভাইয়া। নিয়াজ ডাকে সন্ধ্যা। সন্ধ্যা তাকায় নিয়াজের দিকে। নিয়াজ জিজ্ঞেস করে, শিমু কোথায় জানো? সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। নিয়াজের প্রশ্নটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। নিয়াজ প্রশ্নটা করে বিব্রত বোধ করছে। সন্ধ্যা ভাবনা রেখে উত্তর দেয়, শিমু আর খালাম্মা শিমুর দাদি বাড়ি বেড়াতেই গিয়েছে ভাইয়া। নিয়াজ মাথা নিচু রেখে ছোট করে বলে, আচ্ছা। সন্ধ্যা কিছু বলতে গিয়েও বলল না। তবে নিয়াজের শিমুর খোঁজ করার ব্যাপারটিও বুঝল না। চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। ধরণীর বুকে তখন বিকেলের আমেজ। দুপুরের কড়া রোদ পড়ে গিয়েছে। সন্ধ্যা বেলকনিতে দাঁড়িয়ে, দৃষ্টি বকুল গাছতলায়। তার মনে আছে আজ থেকে 4 মাস আগে আকাশ তাকে শাড়ি পরে আলতা পরে এক বকুল গাছতলা অপেক্ষা করতে বলেছিল। সে অপেক্ষা করেছিল, কিন্তু আকাশ আর আসেনি। কথাটা ভেবে সন্ধ্যার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে পড়ে সকালে বলে যাওয়া নিয়াজের সেই কথাগুলো। সন্ধ্যা কিছু একটা ভেবে ঘরে চলে আসে। আসমানি নাওয়ানের কাভার থেকে একটি বক্স বের করে। এই বক্সটি আকাশ তার অ্যাক্সিডেন্টের আগে পাঠিয়েছিল। সন্ধ্যা বক্সের ভেতর থেকে একে একে সব কিছু বের করে। 5টি সাদা শাড়ি, 10টি আলতার কৌটো, 4 ডজন চুড়ি, 1 জোড়া রূপোর নূপুর, 1 পাতা কালো ছোট্ট টিপ, আর সবশেষে একটি খাম, যার ভেতর আকাশের লেখা চিঠি আছে। সন্ধ্যা সবগুলো ভীষণ যত্ন করে রেখেছিল। সবকিছু আলতো হাতে ছুঁয়ে দেয়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এগুলো যে তার শুভ্র পুরুষের দেওয়া উপহার। শাড়িগুলোর মধ্যে একটি শাড়ি বেছে নেয় সন্ধ্যা। শাড়িটি খুব সুন্দর করে তার গায়ে জড়িয়ে নেয় একদম গ্রাম্য স্টাইলে। একটি আলতার কৌটা নিয়ে 2 পায়ে আলতা দেয়। রূপার নূপুর জোড়া 2 পায়ে পরে নেয়। খোপা করা চুলগুলো ছেড়ে দেয়, যা হাঁটুতে গিয়ে ঠেকে। এরপর সন্ধ্যা আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। আজ কতগুলো মাস পর সে দ্বিতীয়বারের মতো এভাবে নিজেকে তৈরি করলো আকাশের জন্য। কথাটা ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের দেওয়া কালো টিপের পাতা থেকে একটি টিপ বের করে কপালের মাঝ বরাবর দেয়। আয়না থেকে 2 পা পিছিয়ে যায়। নিজেকে নিখুঁতভাবে দেখে। ভাবে আকাশ তাকে এভাবে দেখে কি কোনো রিয়াকশন দেবে? দিলেও ঠিক কেমন রিয়াকশন দেবে? নাকি তাকে এড়িয়ে চলে যাবে? সন্ধ্যা ঢোক গিলল। বুক ধুক ধুক করছে। চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কয়েক সেকেন্ডের মাথায় দুরু দুরু বুক নিয়ে ছোট ছোট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। পা চলছে না মনে হচ্ছে, তবুও এগোয়। সিঁড়ি দিয়ে এগোতে নিলে আকাশকে দেখে সন্ধ্যার পা থেমে যায়। দৃষ্টি আটকে রয় তার শুভ্র পুরুষের পানে। আকাশ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামছিল। পরনে সব সময়ের মতো সাদা শার্ট প্যান্ট। ডান হাত প্যান্টের পকেটে, বাঁ হাতে ফোন কানে ধরে রেখেছে। আকাশ ফোনে কথা বলতে বলতে হঠাৎ সন্ধ্যার পানে দৃষ্টি পড়লে বুলি থেমে যায় ছেলেটার। সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়।
আলতারাঙা পা শাড়ির আড়াল থেকে উকি দেয়, যেখানে আকাশের দৃষ্টি আটকায়। আকাশ ঢোক গিলল। পরিচিত লাগে কেন এইসব? কিছু মনে করার চেষ্টা করলে মাথায় চাপ পড়ে, যন্ত্রণার আবির্ভাব হয় মাথায়। আকাশ তার দৃষ্টি ধীরে ধীরে উঠিয়ে সন্ধ্যার মুখে আনে। অদ্ভুত চোখে চেয়ে থাকে সন্ধ্যার পানে। বেশ কিছুক্ষণ কেমন স্তব্ধ চোখে চেয়ে থাকে। এক সময় ধীরে ধীরে নামতে থাকে সিঁড়ি বেয়ে। দৃষ্টি সন্ধ্যার পানে। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে হোল্ড। এরপর ফোন কান থেকে নামিয়ে নেয়। ততক্ষণে আকাশ সন্ধ্যার একদম সামনে এসে দাঁড়িয়েছে। আকাশকে এমন ঠান্ডা রূপে দেখে সন্ধ্যা ঢোক গিলল, অবাক হয়। এইটুকু সময়ে আকাশের চোখ দুটো লাল হতে দেখে সন্ধ্যা বুঝল না আকাশ কি তার উপর রেগে গিয়েছে। ভাবনার মাঝেই আকাশ গম্ভীর গলায় বলে, কে তুমি? আকাশের গুরু গম্ভীর আওয়াজে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ কেমন হাঁসফাঁস করে, বা হাতের ফোন শক্ত মুঠো করে ধরে, চোখ বুঝে ভারী শ্বাস ফেলে, মাথা ডানে বামে নাড়ায়। আকাশের অস্থিরতা বাড়ে। সন্ধ্যা ভয় পায়। আকাশ এমন করছে কেন? সে সাহস করে জিজ্ঞেস করে, শুভ্র পাঞ্জাবিওয়ালা ঠিক আছেন? সাথে সাথে আকাশ চোখ মেলে তাকায়। চোখ দুটো আগের চেয়েও লাল। সন্ধ্যার বলা শুভ্র পাঞ্জাবিওয়ালা শব্দটি তার মাথার ভেতর বাজতে লাগলো। মাথার ভেতর সন্ধ্যার এই বেশ, সন্ধ্যার বলা শব্দটি কিলবিল করতে লাগলো। মাথা ব্যথা বৃদ্ধি পেতে থাকে। আকাশের সহ্য হয় না। সে চোখের পলকে ডান হাতে গায়ের জোরে সন্ধ্যাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কে তুমি? আমাকে ডিস্টার্ব করছো কেন? সন্ধ্যা পড়ে যেতে নিলে পেছন থেকে আসমানি নয়ন সন্ধ্যাকে আগলে নেয়। ভদ্রমহিলা বাড়িতে ছিলেন না, মাত্র বাড়ির ভেতর প্রবেশ করেছে, তখনই এমন দৃশ্য চোখে পড়ে। ভাগ্য সহায় থাকায় সন্ধ্যাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। অবাক চোখে চেয়ে বলে, আকাশ এমন করছো কেন? আকাশ তার হাতের ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে, ওকে কে ও? আমাকে শান্তি দেয় না কেন? কথাগুলো বলতে বলতে আকাশ দুটো চেয়ারে লাথি বসায়। হাতের কাছে বড় বড় দুটো ফুলদানি নিয়ে ছুঁড়ে ফেলে। কেমন ছটফট করে। আসমানি নাওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের পানে। সন্ধ্যা ভয়ে আসমানি নাওয়ানের সাথে ছিটিয়ে আছে। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। ভাবনার মাঝেই হঠাৎ আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার ডান হাত ধরে টেনে সন্ধ্যাকে ধাক্কা দেয়। আসমানি নাওয়ান ধরতে গিয়েও পারল না। আকাশ দিক বিদিক শূন্য হয়ে সন্ধ্যার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে টেনে সন্ধ্যার একই গালে আরেকটা থাপ্পড় মারে। সন্ধ্যার মাথা ভনভন করে। আকাশ থামল না। সন্ধ্যাকে টেনে আর একটা থাপ্পড় মারার আগেই আসমানি নাওয়ান সন্ধ্যাকে টেনে তার বুকে আগলে নেয়। আকাশের উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, আকাশ কি শুরু করেছো তুমি? আকাশ কয়েক পা পিছিয়ে গিয়ে দু হাতে মাথার চুল টেনে ধরে। কেমন ছটফট করে। রেগে ছটফটানি কণ্ঠে বলে, আমি কিছু শুরু করিনি, এই মেয়েটা শুরু করেছে। ও এসব কি পড়েছে? ও অদ্ভুত সব নাম উচ্চারণ করে আমার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। অতিষ্ঠ করে দিচ্ছে আমার জীবনটা। সন্ধ্যার চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ঝাপসা চোখে তাকায় আকাশের দিকে। আজ আবারও প্রিয় মানুষটার চোখে নিজের প্রতি এত রাগ, এত বিরক্তি, এত ক্ষোভ দেখে মেয়েটার শরীর ভেঙে আসে। তার এখান থেকে যাওয়া প্রয়োজন, অথচ শরীরে এক ফোঁটা শক্তি নেই। বুকটা চেপে আসছে। যে বেশে সে এসেছে, এসবই তো এই মানুষটার দেওয়া উপহার। আর তার মুখে উচ্চারিত শুভ্র পাঞ্জাবিওয়ালা নামটি এই মানুষের এক সময়ের প্রিয় শব্দ। সময়ের সাথে সাথে সব কি নিখুঁতভাবে উল্টে গিয়েছে। সন্ধ্যার চোখের পানির বাঁধ ভাঙে। করুণ চোখে চেয়ে রয় চেনা মানুষটির মাঝে অচেনা এক মানবের দিকে। আকাশ মাথা তুলে তাকায়। দুজনের চোখাচোখি হয়। আকাশের চোখ দুটো অসম্ভব লাল। তার নজর আটকায় সন্ধ্যার করুণ দৃষ্টি জোড়ায়। খেয়ালে আসে সন্ধ্যার লাল হওয়া আঁচড়ে ভরা গালে ঠোঁটের কোণা কেটে রক্ত বেরিয়ে এসেছে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে পরাজিত সৈন্যর ন্যায় ব্যথাতুর একখানা হাসি উপহার দিল বোধহয় আকাশকে। সন্ধ্যার আহত মুখশ্রী, কান্নামাখা চোখ, ব্যথাতুর হাসিতে আকাশের দম আটকে আসে। শরীরটা কাঁপছে তার, কাঁপছে হাত, সাথে বুকটাও। কেন এমন হচ্ছে? উত্তর নেই। তীব্র মাথা ব্যথায় আকাশ ছটফটায়। সন্ধ্যা আকাশের থেকে তার দৃষ্টি নামিয়ে নেয়। এরপর আসমানি নাওয়ানের থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। আর তাকায় না আকাশের দিকে। দুর্বল শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় তার ঘরে। এক বুক আশা বেঁধে ঘর থেকে বেরিয়ে এসেছিল মেয়েটা, কি নিশ্চুপভাবে হার মেনে নিয়ে জায়গাটি প্রস্থান করল। আকাশও দাঁড়ালো না। এলোমেলো পায়ে 2-3 সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আসমানি নয়ন অসহায় চোখে দেখলো কেবল ছেলে মেয়েদের অগাছালো এই জীবন। কয়েক সেকেন্ডের মাথায় উপর থেকে জিনিস ভাঙার শব্দ পেয়ে আসমানি নয়ন দ্রুত পায়ে দোতলায় উঠে যায়। দাঁড়ায় আকাশের রুমের সামনে গিয়ে।
ঘরের জিনিস সব এলোমেলো করে ফেলেছে। সব জিনিস এদিক ওদিক ছোড়াছুড়ি করছে। এক পর্যায়ে আকাশ ক্লান্ত হয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। আসমানি নাওয়ান ছেলের অবস্থা দেখে দৌড়ে গিয়ে ছেলের সামনে দাঁড়ালে আকাশ তার মায়ের পা সাপটে ধরে করুণ সুরে বলে, ওই মেয়েটা কে মা? ওকে দেখলে আমার ভীষণ মাথা ব্যথা করে। ইচ্ছে করে এই মাথা ভেঙে ফেলি। মেয়েটাকে দূরে সরাও প্লিজ, আমি আর নিতে পারছি না মা। ছেলের আহাজারিত ভরা কথা শুনে আসমানি নাওয়ানের চোখ জোড়া ভিজে উঠল। একদিন এই আকাশ সন্ধ্যার মৃত্যুর সংবাদ পেয়ে তার পা ধরে আহাজারি করেছিল সন্ধ্যাকে তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর আজ সেই আকাশ সন্ধ্যাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার পা ধরে আহাজারি করছে। একেই বুঝি ভাগ্য বলে। ধরনের বুকে রাতের আমেজ নেমেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। সন্ধ্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে অরুণ তাকে ফোনে জানিয়েছে সেই সিমের ব্যাপারে। যে ছেলেটির থেকে অরুণ সিম নিয়েছিল, সেই ছেলে অরুণকে বলেছে আসলে সিমটি এক লোক তাকে অরুণকে দিতে বলেছিল। বিনিময়ে সেই ছেলেকে কিছু টাকা দিয়েছে। ছেলেটির বক্তব্য যে সিম দিয়েছে সে পুরোপুরি নিজেকে আবৃত করে রেখেছিল। শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল, পরনে কালো হুডি ছিল। এর চেয়ে বেশি কিছু জানে না সে। এটুকুই। অরুণ সেই ছেলেকে আর কিছু বলেনি। সে চিন্তিত, কে এই ছেলে যে পিছন থেকে এসব কলকাঠি নাড়ছে। সে সন্ধ্যাকে আশ্বাস দিয়েছে এসব নিয়ে চিন্তা করতে বারণ করেছে। এর সাথে সে সন্ধ্যাকে আরেকটি নিউজ দিয়েছে, আকাশ আজ রাতের ফ্লাইটে ইংল্যান্ড চলে যাচ্ছে। আকাশকে অন্যরকম লাগছিল বলে সে জিজ্ঞেস করেছিল সন্ধ্যাকে বাসায় কিছু হয়েছিল কিনা। সন্ধ্যা ছোট করে উত্তর দেয় কিছু হয়নি। এরপর কল কেটে দেয়। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। বিকেল থেকে এতক্ষণ শুধু কেঁদেছে, ফলস্বরূপ মাথা ব্যথা করছে তার। সন্ধ্যা বেলকনি থেকে ঘরে আসে। আসমানি নাওয়ানের ওষুধের বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে একসাথে খেয়ে নেয়। উদ্দেশ্য ঘুমিয়ে যাওয়া। জেগে থেকে বেহায়ার মতো আকাশকে না দেখা। আকাশ চলে যাক, তার অগোচরেই চলে যাক, অনেক দূরে চলে যাক। কথাগুলো ভেবে সন্ধ্যার দম বন্ধ লাগলো। সে ওয়াশরুমে চলে যায়। অজু করে বেরিয়ে মেঝে জায়নামাজ বিছিয়ে এশার নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ জায়নামাজে বসে থাকে। নীরবে অশ্রু বিসর্জন দেয়। আকাশ তার থেকে দূরে চলে যেতে চায়। আকাশ তাকে চায় না আর, তাকে ভুলে গিয়েছে। নিয়াজ ভাইয়া মিথ্যে বলেছিল। আকাশ তাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। সে আকাশের তালিকায় খুব অসহ্যের মানুষ হয়ে গিয়েছে। সন্ধ্যা বুঝে গিয়েছে। শুধু সে নিজেকে সামলাতে পারে না আকাশের দেওয়া ভালোবাসাগুলো ভুলে যেতে, পারে না ওই মানুষটাকে ভুলে ভালো থাকতে। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা জায়নামাজের উপর হয়ে আরও খানিক ফোপায়। যে ভাগ্যের খাতায় দুঃখ দিয়ে ভর্তি, সে খাতায় সুখের আশা করা বড্ড বেমানান। সন্ধ্যা মাঝে মাঝে ভুল করে বসে। আর করবে না সে, আর কখনো ভুলেও সুখের মিথ্যা আশা বাঁধবে না বুকে। প্রায় 30 মিনিটের মাথায় সন্ধ্যা জায়নামাজ থেকে উঠে জায়নামাজ ভাঁজ করে রেখে দেয়। এরপর বিছানায় এসে কমফোর্টারের নিচে শুয়ে পড়ে। কমফোর্টের নিচে মুখ লুকিয়ে কতক্ষণ নিঃশব্দে কাঁদে। একসময় কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায়। আসমানি নাওয়ান সন্ধ্যাকে ঘুমোতে দেখে আর ডাক দেয় না। মেয়ের পাশে সেও শুয়ে পড়ে। আকাশ কোথায় গিয়েছে কে জানে। সেই যে বিকেলে বেরোলো আর ফিরল না। বুকটায় আজকাল বড্ড ব্যথা করে ভদ্রমহিলার। ছেলে মেয়ে দুটোর সুখের সংসার দেখতে চেয়েছিল, তা বোধ হয় আর হলো না। সব কেমন ছন্নছাড়া হয়ে গেল। সবার ভাগ্য জমা হলো শুধু দুঃখ। ঘড়ির কাঁটায় তখন রাত 1:10। আকাশ এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে। কাউকেই জানায়নি সে চলে যাচ্ছে। ইচ্ছে করেনি জানাতে। বাড়ি থেকে বেরিয়ে যেতে গিয়েও কি যেন ভেবে পিছিয়ে আসে। পা চালায় মায়ের ঘরের দিকে। আসমানি নাওয়ানের ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা আর তার মা পাশাপাশি ঘুমিয়ে আছে। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায়। প্রাণহীন দৃষ্টি জোড়া সন্ধ্যার ঘুমন্ত মলিন মুখ পানে রাখে। ঢোক গিলল ছেলেটা। কি যেন ভেবে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে হাঁটু মুড়ে বসে। দৃষ্টি বাম গালে রাখে, যেখানটায় সে আজ বিকেলে দুটো শক্তপোক্ত থাপ্পড় দিয়েছিল। গায়ে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে থাপ্পড় দুটো দিয়েছিল। আকাশের বুকে চিনচিন ব্যথা হয়। বাঁ হাত ধীরে ধীরে সন্ধ্যার মাথায় রাখে। ডান হাতের বুড়ো আঙুল সন্ধ্যার বাঁ পাশের ঠোঁটের কোণায় রাখে, যেখানটা এখন ছোট ক্ষত সৃষ্টি হয়েছে তার থাপ্পড়ের বদৌলতে। আকাশ সন্ধ্যাতে দৃষ্টি রেখে মলিন গলায় বলে, জানি না কে তুমি, জানি না তোমায় ব্যথা দিলে আমি কেন এত ব্যথা পাই, তুমি আমায় দেখে কেনই বা এত পাগলামি করো তাও জানি না।
আমার হিসেবের খাতা বড্ড গরমিল মেয়ে, বাট আই প্রমিস তোমায় আর কখনো হার্ট করব না। কথাগুলো বলে অনেকটা সময় নিয়ে আকাশ সন্ধ্যার পানে চেয়ে থাকে। কিছু একটা ভেবে শুকনো ঢোক গিলল। মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার ঠোঁটের কোনায় ক্ষত স্থানটায় ঠোঁট ছোঁয়। সাথে সাথে তার পুরো শরীর কেঁপে ওঠে, যেন বিদ্যুৎ শক খেয়েছে। আকাশ দ্রুত দূরে সরে আসে, চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলে। একটু পর চোখ মেলে তাকায়, জিভ দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে বলে ডাবল সরি, থাপ্পড় অ্যান্ড কিস করার জন্য। ভালো থেকো মায়ের পাতা নেমে। আই উইশ আমাদের আর কখনো দেখা না হোক, বিকজ অফ আমি তোমাকে ভুল করেও যেন হার্ট না করে ফেলি। এরপর আকাশ সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ কি করলো, কি বলল, কেন বলল, সব যেন তার নিজেরই মাথার উপর দিয়ে গেল। মায়ের কপালে একটা চুমো খায়। এই কাজটিও কেন করলো তাও বুঝলো না। নিজের কাছে নিজেকে অদ্ভুত ঠেকছে। আকাশ আর এখানে দাঁড়ালো না, বেরিয়ে যায় রুম থেকে। মাঝরাতে হঠাৎ সন্ধ্যার ঘুম ভেঙে যায়। ঘুমের ওষুধ খাওয়ার পরও টানা ঘুম হলো না। মনে হচ্ছিল ঘুমের মাঝে যেন সে ছটফট করছিল। মাথাটা ভীষণ ভারী লাগছে। অতিরিক্ত কান্নার ফলে এটা। চোখ দুটো টেনে তুলতে পারে না। বেশ কিছুক্ষণ চোখ বুজে থাকে, এক সময় ধীরে ধীরে জোরপূর্বক চোখ জোড়া টেনে খুলে ফেলে। ঝাপসা দৃষ্টি জোড়া অন্ধকার ঘরের ছাদের দিকে নিবদ্ধ করে রাখে। চোখের পর্দায় বিকেলের সেই দুঃখ ভরা দৃশ্যগুলো ভেসে ওঠে। মেয়েটা নির্জীব চোখে কতক্ষণ চেয়ে রইল কে জানে। এরপর ধীরে ধীরে উঠে বসে। পাশে আসমানি নন ঘুমিয়ে। সন্ধ্যা বিছানা থেকে নেমে ছোট ছোট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সারা বাড়ি জুড়ে মিটিমিটি আলো। সন্ধ্যা দেয়াল ঘড়িতে নজর করলে বুঝলো এখন মাঝরাত। তার মানে আকাশ চলে গিয়েছে। কথাটা ভেবে সন্ধ্যার বুকে একটা মোচড় দিয়ে ওঠে। চোখের কোণ ভিজে যায়। সন্ধ্যা নিজেকে সামলায়। ছোট ছোট ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। ভিড়ানো দরজা নির্দ্বিধায় বাঁ হাতে ঠেলে আলগা করে। ঘুটঘুটে অন্ধকার ঘরটায় চোখ বোলায়। দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতরে প্রবেশ করে। সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেয়। সাথে সাথে ঘরময় আলো ছড়িয়ে পড়ে। সন্ধ্যা এলোমেলো ঘরে চোখ বোলায়। আকাশ করেছে এসব, তার জানা। সব তার উপর আকাশের রাগের প্রতিফলন। কথাটা ভেবে সন্ধ্যা নিজের উপর বিদ্রূপ হাসল। বেলকনিতে যাওয়ার জন্য পা বাড়ালে টেবিলের কাছে এসে পা থেমে যায়। নজরে পড়ে পুরো টেবিল জুড়ে কাগজের ছড়াছড়ি। প্রতিটি কাগজ মুঠো করে ফেলে রাখা, পাশে একটি পাতলা ডায়েরি। বোঝা যাচ্ছে এই মোটা ডায়েরি থেকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে নষ্ট করা হয়েছে। সন্ধ্যা ধীরে ধীরে হাত বাড়ায় কাগজগুলোয় কি আছে দেখার জন্য। তার জন্য ভালো কিছু নেই, ইতোমধ্যে এতটুকু আন্দাজ হয়ে গিয়েছে। হাত কাঁপছে মেয়েটির। কাঁপা হাতে একটি কাগজের ভাঁজ খুলে দেখলো যেখানে লেখা আই হেট ইউ সন্ধ্যা। লেখাটি পড়ে সন্ধ্যার মনে হলো বুকের বাঁ পাশটায় কেউ খামছে ধরেছে। এই হাতের লেখা যে আকাশের, এটুকু চিনতে সন্ধ্যার একটু অসুবিধা হয় না। মুহূর্তেই মেয়েটির চোখ জোড়া ভরে ওঠে। সন্ধ্যা একে একে সবগুলো কাগজের ভাঁজ খুলে দেখল। প্রতিটি কাগজের পাতায় কালো কলমের কালিতে জল জল করছে আই হেট ইউ সন্ধ্যা লেখাটি। সন্ধ্যা কাপা হাতে টেবিলের কোণে আঁকড়ে ধরে সামান্য ঝুঁকে দাঁড়ায়। চোখ বুজে ভারী শ্বাস ফেলে। সময় নিয়ে নিজেকে সামলায়। ধীরে ধীরে চেয়ার টেনে বসে। টেবিলের এক কোণা থেকে একটি নতুন ডায়েরি টেনে বের করে। কভার পাতা উল্টে ডায়েরির মাঝ বরাবর সাদা পাতা বের করে। ডান হাতে কলম তুলে নেয়। লিখতে শুরু করে কিছু। হাতটা কাঁপছে। এই কম্পন বড্ড জ্বালায় সন্ধ্যাকে। মেয়েটা ভারী বিরক্ত হলো। এভাবেই লিখল আই হেট ইউ টু আকাশ। ডায়েরির মাঝ বরাবর দুপাতা ভরে কেবল একটি বাক্যই লিখে গেল ততক্ষণ, যতক্ষণ পাতা দুটো কলমের কালিতে সেই শব্দগুলো দ্বারা না ভরল। এরপর সন্ধ্যার হাত থেমে যায়। ডান চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে ডায়েরির লেখাগুলোর মাঝ বরাবর টুপ করে এসে পড়ে। চোখের জল গড়িয়ে পড়ার আগেই সন্ধ্যা দ্রুত তার বাঁ হাতে মুছে নেয়। এই দামি জল আর নষ্ট করবে না। আর কদিন পর সে মা হবে। মায়েদের চোখে কান্না মানায় না। সেও আর কাঁদবে না, কখনো কাঁদবে না। সব স্মৃতি ভুলে সে কেবল তার সন্তানের মা হবে। সন্ধ্যা উঠে দাঁড়ালো। কলম রেখে ডান হাতে ডায়েরিটি তুলে নিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এগোয়। সন্ধ্যার পরনে কেবল একটি শাড়ি, যা আঁচল বা কাঁধ বেয়ে নেমে মেঝে ছুঁই ছুঁই। হাঁটু সমান চুলগুলো বড্ড এলোমেলো। দু হাতে ডায়েরিটি বুকের সাথে চেপে রেখেছে সন্ধ্যা। ঘড়ির কাঁটা তখন ঠিক দুটোর ঘরে। কনকনে শীতের রাত, ঠান্ডা বাতাস হুড় হুড় করে ভেসে আসছে, যা সন্ধ্যার শরীরে কাঁটার ন্যায় বিঁধছে।
অথচ মেয়েটির মুখে বিন্দুমাত্র বাহ্যিক কষ্টের ছাপ নেই। তার দৃষ্টি ওই দূর আকাশপানে। একদম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে মেয়েটি। দৃষ্টির এক বিন্দু নড়চড় নেই। স্মৃতির পাতা হাতড়ালে কত শত রঙিন দৃশ্য চোখে ভাসে, যে দৃশ্য তার শুভ্র পুরুষের অগণিত ভালোবাসা মিশে আছে। খুব করে মনে পড়ল একদিনের কথা। তখন তারা সবাই মিলে সৌম্য ভাইয়ের গ্রামের বাড়ি ছিল। হঠাৎ আকাশের কাজ পড়ে যাওয়ায় আকাশ গ্রাম থেকে ঢাকা শহরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আকাশ তাকে ছাড়া আসতেই চাইছিল না। তাকে কত কিছু বলে রাজি করাচ্ছিল যেন সে আকাশের সাথে ঢাকা ফিরে। আকাশ দুহাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলেছিল, আমার সোনা বউ তুমি, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে। আমার সাথে আজ ঢাকায় যাবে সন্ধ্যা মালতী, আমি আর তুমি যাব। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ আবদার করে, সোনা বউ প্লিজ চলো, আবার দুদিনের মাথায় তোমাকে নিয়ে চলে আসবে এখানে। তুমি তো অনেক দিন হলো কলেজেও যাও না, এর মাঝে কয়েকদিন কলেজে যেও। সন্ধ্যা সম্মতি দিলে আকাশ সন্ধ্যা সারা মুখে সমানে চুমো খায়। আকাশকে থামতে না দেখে সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকালে আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এভাবে তাকাও কেন বউ, একটু চুমুই তো খাই। চুমু খেতে আমার ভালো লাগে, আমি কি করব? সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায় তাই বলে এত? আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়ে আরও একটা চুমু খেয়ে সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, না এতই না, এর চেয়েও অনেক বেশি ভালো লাগে আমার সন্ধ্যা মালতীকে চুমু খেতে। মনে হয় চুমু খেতে খেতে টুপ করে গিলে খাই তোমাকে। কথাটা বলে আকাশ আবারও সন্ধ্যার নাকের ডগায় একটা চুমু খায়। সন্ধ্যা হতাশ চোখে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ মৃদু স্বরে বলে, রেডি হও, এক্ষুনি বের হব। এক্ষুনি বের হব শুনে সন্ধ্যা অবাক হয়ে তাকালে আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে বলে, যা যা খেতে চাইবে সব খাওয়াবো বউ, এক্ষুনি না বের হলে লেট হয়ে যাবে। কথাটা বলে আবারও সন্ধ্যাকে চুমু খেতে নিলে সন্ধ্যা দু হাতে তার মুখ ঢেকে নেয়। আকাশ হাসলো, সন্ধ্যাকে ছেড়ে বলে, রেডি হয়ে নাও বউ, ফাস্ট করো। পুরনো সে দিনের কথা ভেবে সন্ধ্যার বুকটা গভীর শূন্যতায় কেমন হাহাকার করে উঠল। একটা সময় যে আকাশ তার সারা মুখে চুমু খাওয়ার জন্য কত শত ছুতো খুঁজে বেড়াতো, আর সেই মানুষটাই তার মুখে কি নির্দ্বিধায় আঘাত করে। তাকে দু চোখে সহ্য করতে পারে না। সন্ধ্যার চোখ দুটো জলকণায় ভরে ওঠে। তার আকাশ হারিয়ে গিয়েছে, সেই ভালোবাসার আকাশের অস্তিত্ব মুছে গিয়েছে। সন্ধ্যা তার বাঁ হাত উন্মুক্ত পেটে রাখে, চোখ বুঝে অনুভব করতে চায় তার 4 মাসের সত্তাকে, যে এখানটায় বেড়ে উঠছে। আজ থেকে এটাই তার জীবন। তার পরিচয় হবে সে তার সন্তানের মা। সে আর স্বামীর ভালোবাসা পাবার কাঙাল হবে না। তার সন্তান তার সব হবে, যে তার শুভ্র পুরুষের অংশ। কথাগুলো ভেবে সন্ধ্যা প্রশান্তির শ্বাস নেয় কবার। এরপর দু চোখ মেলে তাকায় সে। দূর আকাশপানে ঝাপসা চোখ নিবদ্ধ রেখে ধরা গলায় বলে, আমাকে একটি ছোট্ট প্রাণ উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আকাশ। একটু থেমে আবারও বলে, এই যে আকাশ, শুনতে পাচ্ছেন? আমি আর কখনো আপনাকে মনে করব না। ভুলে যাব আমার শুভ্র পুরুষকে, ভুলে যাব আমার পাঞ্জাবিওয়ালাকে। আর ভালোবাসার নেশায় পাগলামি করতে যাব না আপনার দ্বারে। এই এক জীবনে আপনাকে চাওয়ার দুঃসাহস আর কখনো দেখাবো না। আজ থেকে আপনি মুক্ত, আমিহীন আপনি খুব ভালো থাকুন আকাশ। কথাগুলো বলে সন্ধ্যার চোখ বুজে নেয়। দু চোখ বেয়ে নোনা জল গড়ায়। শীতের রাতের ঠান্ডা বাতাস কি দারুণভাবে ছুঁয়ে দেয় সন্ধ্যার সর্বাঙ্গ। মেয়েটি অনুভূতিহীন মানবীর ন্যায় চুপটি করে দাঁড়িয়ে রয়। হৃদয়ের ব্যথা শরীরের ব্যথার সাথে পাল্লা দিয়ে জিতে যায়। সন্ধ্যার শীতে কাঁপুনি নয়, বরং হৃদয়ের ব্যথা হাড় ভাঙার ন্যায় সারা শরীরে ছড়িয়ে পড়ে। আকাশ এয়ারপোর্টের বাইরে এক সাইডে দাঁড়িয়ে আছে। পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা ওভারকোট। বাঁ হাত ওভারকোটের পকেটে, ডান হাতের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যাতে একটু পর পর টান দেয়। মুখ অবয়বে দিগ্গম্ভীর জেদ ছাপ, চোখ দুটো ভীষণ লাল। সোনালি চোখের মণি দুটো থেকে যেন জিলিক দিচ্ছে। দৃষ্টি ব্যস্ত শহরটায়। হাতের সিগারেটটি প্রায় শেষ হয়ে আসলো। ছোট্ট অংশটি ছুঁড়ে ফেলে, যেটা গিয়ে পড়ে একটি ফাঁকা সিগারেটের প্যাকেটের পাশে, যে প্যাকেটটিতে ভরা সিগারেট ছিল। সবগুলো আকাশ ঠোঁটের ফাঁকে রেখে পুড়িয়ে ছাই করেছে। প্যান্টের পকেট থেকে আরেকটি সিগারেটের প্যাকেট বের করে। প্যাকেটের ভেতর থেকে একটি সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে নিয়ে প্যাকেটটি পুনরায় পকেটে রাখে। লাইটার দ্বারা সিগারেট জ্বালিয়ে আবারও ফুঁকতে শুরু করে। বড্ড তৃষ্ণার্ত সে। কিসের যে তৃষ্ণা তা ধরতে পারে না, অথচ সেই তৃষ্ণা মেটাতে বৃথা চেষ্টা চালায় সিগারেটের পুরানোর মাধ্যমে। অরুণ এয়ারপোর্টের সামনে এসে গাড়ি থামায়।
সে আজ সারাদিন ওই সিম দেওয়া বদমাশ লোকের হদিশ করে বেরিয়েছে। ফলাফল শূন্য। এইদিকে ঘড়ি দেখে মাথায় হাত। আকাশ চলে গেল কিনা দ্রুত এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে। আসমানি নাওয়ানকেও জানাতে পারেনি কাজের চক্করে। আপাতত এসব ভাবনা চেপে রাখল অরুণ। গাড়ি থেকে নেমে আশেপাশে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজে আকাশকে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে সে দ্রুত পা চালায়। দাঁড়ায় আকাশের পাশে। বলে, একা একাই চলে আসলি যে? একবার তো কল করতে পারতি। আকাশ কিছু বলল না, যেন শুনতে পায়নি। সে তার মতো একটু পর পর সিগারেটে টান দেয়। অরুণ জিজ্ঞেস করে, চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি কেন? আকাশ এবারও চুপ থাকলো। বেশ অনেকটা সময় পর গম্ভীর স্বরে উত্তর করে, ওকে হার্ট করতে চাই না। অরুণ ভ্রু কুঁচকে তাকায়। ঝামেলা তো একটা হয়েছে, কিন্তু কি এটা বুঝলো না সে। বলে, সন্ধ্যার কথা বলছিস? আকাশ ছোট করে বলে, মেবি। অরুণ হতাশার শ্বাস ফেলে। সন্ধ্যাকে নিয়ে কথা বলতে গেলে কত দ্বিধা এই ছেলের। জিজ্ঞেস করে, সন্ধ্যাকে কেন হার্ট করতে চাস না? আকাশ ছোট্ট উত্তর, জানি না। ফিরবি কবে? আকাশ ডান হাতের দু আঙুলের সাহায্যে সিগারেটে 3টি টোকা দেয়। সিগারেটের মাথায় জ্বলতে থাকা আগুনের ডগা থেকে কিছু ছায়ের অংশ অবহেলে পড়ে গেল। আবার কিছু অংশ বাতাসে উড়ে গেল। আকাশ সিগারেটটির জ্বলন্ত মাথায় বুড়ো আঙুল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মুখে ব্যথার বিন্দুমাত্র ছাপ নেই, অথচ বুকের বাঁ পাশটায় ভীষণ অদ্ভুত চিনচিনে এক ব্যথা অনুভব হয়। আকাশ আশ্চর্য বনে যায়। সত্যি তার হিসেবের খাতা বড্ড এলোমেলো। আকাশ সিগারেটের জ্বলন্ত অংশে বুড়ো আঙুলটি আরেকটু চেপে শক্ত কণ্ঠে বলে, যেদিন ওকে হার্ট করতে শিখে যাব সেদিন ফিরব। অরুণ চুপচাপ আকাশের কাণ্ড দেখছিল। কি বলবে সেটা ভাবতে ভাবতে আকাশের উত্তর ভেসে আসে। অরুণের কি হলো কে জানে। সে শব্দ করে হেসে দেয়। আকাশ বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে। অরুণ বহু কষ্টে নিজেকে সামলে বলে, এটা তুই কখনোই পারবি না আকাশ। আকাশ রাগান্বিত স্বরে উত্তর দেয়, তবে ফিরব না। একটু থেমে একই সুরে বলে, এভি পারে না এমন কোনো কাজ নেই। পরের বার ফিরে এসে মেয়েটিকে জাস্ট খুন করে ফেলবো। অরুণ বোধহয় আকাশের কথায় আরও মজা পেল, যেন আকাশ মাত্র কোনো কৌতুক বলেছে। আকাশ রেগে তাকায় অরুণের দিকে। এই হাসি তার সহ্য হচ্ছে না। সে হয়তো এই হাসির কারণ ধরতে পেরেছে। অরুণ তার ভবিষ্যতের পরাজিত রূপ ভেবে হাসছে। যে পরাজিতটুকু মানতে ভীষণভাবে নারাজ আকাশ। যে সন্ধ্যাকে তার হাতের সামান্য থাপ্পড়ের হাত থেকে বাঁচানোর জন্য দেশ ছাড়ছে, সে সন্ধ্যাকে খুন করবে। ব্যাপারটি ভেবে বোধহয় আকাশ নিজেই নিজেকে আরও গভীরভাবে পরাজিত রূপে দেখতে পেল। আকাশ হাঁসফাঁস করল, মাথাটা এদিক ওদিক ঘোরায়। বা হাতে অরুণকে ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে, স্টপ ইট অরুণ। অরুণ দুপা পিছায়, তাকায় আকাশের দিকে। খারাপ লাগলো ছেলেটার। আকাশও দুঃখ পায়, যন্ত্রণা হয়, অথচ সেই দুঃখ যন্ত্রণার কারণ আকাশ ধরতে পারে না। আর তাই এর প্রমোশনও করতে পারে না। উল্টে আকাশের রাগ জেদের আড়ালে সব চাপা পড়ে থাকে। অরুণ দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুই সন্ধ্যাকে আঘাত করতে চাস কেন আকাশ? অরুণের প্রশ্নে আকাশ আনমনে হয়। সন্ধ্যা তার দিকে শেষবার কত করুণভাবে তাকিয়েছিল। কি ছিল সেই দৃষ্টির মাঝে? আকাশ বুঝতে পারে না, শুধু বোঝে ওই দৃষ্টি তার বুকের ব্যথা বাড়ায়। মেয়েটিকে দেখলে তার মস্তিষ্ক ফেটে যাওয়ার উপক্রম হয়। কেন এমন হয়? আকাশ উত্তর খুঁজে পায় না। দৃষ্টি দূর অজানায় রেখে নিভু নিভু স্বরে বলে, ও ভীষণ জ্বালায় আমায়। আমার সব শান্তি কেড়ে নিয়েছে। ওর জন্য মাঝে মাঝে নিজেকে মেন্টাল পেশেন্ট মনে হয়। কথাগুলো বলে আকাশ ঢোক গিলল। ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। আকাশ আর দাঁড়ালো না। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে দুহাত ওভারকোটের পকেটে রেখে এগিয়ে যায়। পিছু পিছু যায় আকাশের কিছু গার্ড, যাদের মাঝে কারো কারো হাতে লাগেজ। কিছু দূর গিয়ে আকাশ কেন যেন দাঁড়িয়ে যায়। পিছু ফিরে অরুণের দিকে তাকায়, ডাকে, অরুণ। অরুণ মাথা নিচু করে কিছু ভাবছিল হয়তো। আকাশের কণ্ঠ কানে ভেসে আসতেই অরুণ মাথা উঁচু করে সামনে তাকায়। জিজ্ঞেস করে, কিছু বলবি? আকাশ কিছু বলতে চাইছে বোধহয়, কিন্তু পেটের কথা মুখে আসছে না। সে বোধহয় সন্ধ্যাকে নিয়ে কিছু বলতে চায়। বেশ কিছুক্ষণ নিজের সাথে যুদ্ধ চালিয়েও এতে সফল না হয়ে ছোট করে বলে, মায়ের খেয়াল রাখিস। আর আকাশ থামে। অরুণের আগ্রহী চোখে চেয়ে আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, আর বাই। আকাশের মুখের এক্সপ্রেশন দেখে অরুণের দৃষ্টিতে তীব্র অসহায়ত্ব ফুটে ওঠে। আকাশ কথাটা বলে অন্ধকার আকাশ পানি চেয়ে বড় বড় করে শ্বাস টেনে নেয় একবার। এরপর আর দাঁড়ায় না। বড় বড় পা ফেলে উল্টো পথে এগোয়।
সামনে যত এগোয় বুকের দহন তত বাড়ে। পাগুলো তুলতে গেলে কি ভীষণ লাগে, যেন পিছন থেকে কেউ তার পা টেনে ধরেছে। আকাশ চোখ বুজে মাথা ডানে বামে নাড়ায়। ওভারকোটের ভেতর থেকে ডান হাত বের করে বুকের বাঁ পাশে একটা পাঞ্চ মেরে বিরক্তি কণ্ঠে আওড়ায়, বালের এক হৃদয় আমার। আমার বুকে থেকে আরেকজনের কথা ভেবে ব্যথা করে। শালা বেইমান হৃদয়।